আমি তাহলে কি ওই যারা জয়েন করবেন না এদের রেখে লাভ আছে আমার? ওরা কি শিখবে বলেন? ওকে, ঠিক আছে। কথা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট করতেছেন, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে কাজ দেখাচ্ছি আপনাদেরকে সেম এরকম কাজ করতে হবে এরকম না। আপনারা আরও আমার থেকে ভালো কিছু করবেন। আমি আশা করব যে আপনারা আমার থেকে আরও মানে ক্রিয়েটিভ এবং আপনি আরও ভালো কাজ করতে পারেন, আমি এটা আশা করি। আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এটা একদম বেসিক হয়ে যায়। কিন্তু আপনি যদি নিজের চিন্তা ভাবনা একটা জিনিস চিন্তা করেন যে আমি এই জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, আরও কয়েকটা ভিডিও দেখবেন, রিলেটেড এই ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে দেখবেন, গুগল করে দেখবেন, আইডিয়া জেনারেট করবেন, দেন হচ্ছে আপনি বিষয়টা অ্যাপ্লাই করবেন। যারা কাজে ব্যস্ত, অনেকে অনেক কাজ করে, কথা হচ্ছে যে আপনি, আমি মনে করি যে আপনি 12 ঘন্টা ডিউটি করেন। বাংলাদেশে অনেক আছে যে এগুলো হচ্ছে 8 ঘন্টা আসলে নামে, কিন্তু ডিউটিটা আওয়ারটা বেশি থাকে, যাওয়া আসা অনেক থাকে। 8 ঘন্টা ডিউটি করেন। 8 ঘন্টা মূলত হচ্ছে দিনে রাত মিলে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি আর বাকি সময় পাচ্ছেন হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টায় আমি ধরলাম। 12 ঘন্টার মধ্যে আপনি শুধুমাত্র এই মাঝখানে তো একদিন গ্যাপ থাকে, তাই না? একদিন গ্যাপ থাকে, তার মানে 12 দুগুণে যদি আমি 24 ঘন্টা ধরি, 24 দুগুণে 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে আপনি কমপক্ষে 4 ঘন্টা, এই 48 ঘন্টার মধ্যে 4 ঘন্টা টাইম ইনভেস্ট করবেন হচ্ছে আপনার এই কোর্সটার জন্য। 48 ঘন্টার মধ্যে আপনি 4 ঘন্টা, এটা রাতে হোক, সকালে হোক, ভোরে হোক, যখনই হোক, আপনি একটা নোট ব্যবহার করবেন। এই নোটের মধ্যে আপনার অবশ্যই যে ক্লাসটা আপনি রেকর্ডিং ভিডিও দেখে করবেন, এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট থাকবে। পয়েন্টগুলা ধরেন আমি এখান থেকে কোথায় যাচ্ছি, আমি এখান থেকে ইফেক্টে যাচ্ছি, আপনারা কিভাবে লিখবেন? ধরেন আমি এখান থেকে ইফেক্টে গেলাম, এটা আপনি লিখলেন ইফেক্ট, এখান থেকে ইফেক্ট লিখলেন, তারপরে এখানে প্লাস দিবেন। প্লাস দিয়ে কোথায় এটা ড্রাগ করছি, কোথায় লেয়ার প্যানেলে, তখন ড্রাগ লিখবেন, ড্রাগ লেয়ার প্যানেল, এটা লিখলেন, তারপরে আবার প্লাস দিবেন। এইভাবে আপনি শর্টকাটে লিখে রাখবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন ভিডিও দেখবেন না, তখন কি দেখবেন? আপনার নোটটা দেখবেন। আপনি যত কোর্সই করেন না কেন, আপনি যদি আমার এই নিয়মটা ফলো করেন, এই স্ট্রাকচারটা ফলো করেন, যে আপনি ভিডিও দেখে ক্লাস প্র্যাকটিস করবেন না, মোবাইলে ভিডিও দেখে অথবা অন্য কোনো ডিভাইসে ভিডিওটা প্লে করে পজ করে আপনি ক্লাস প্র্যাকটিস করবেন না। ক্লাস প্র্যাকটিস করার যখন আপনি ভিডিওটা দেখবেন, তখন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনি লিখে রাখবেন, যে এই পয়েন্টটা আমার জানা থাকা জরুরি, মনে থাকা জরুরি, সেটার জন্য আপনি লিখে রাখবেন নোটপ্যাডে। তাহলে আপনি এই কোর্সটাতে দেখবেন যে আপনি যখন কাজ করছেন তখন আপনার এই যে আপনি একটা জিনিস অ্যাপ্লাই করলেন, এটা যদি আপনি ভুলেও যান যে এটা কিভাবে অ্যাপ্লাই করে, তখন আপনি ভিডিওটা না দেখে নোটটা ফলো করবেন, যে আপনার ব্রেনের মধ্যে এটা দেখবেন যে বেশি দিন থাকতেছে, যদি এটা আপনি যখন একটা নোট দেখে অ্যাপ্লাই করেন। আর ভিডিও দেখে যদি অ্যাপ্লাই করেন, একবার ভিডিওর দিকে মনোযোগ যাবে, একবার কাজের দিকে মনোযোগ, তখন আপনার টাইমটা আরও নষ্ট হবে। সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করার ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবেন। আপনারা কাজ যখন করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, তখন দেখবেন যে এটা কমফোর্টেবল ফিল করতেছেন। ওকে, তো আমরা একটু আজকে ক্লাস নিয়ে কথা বলি। প্লাস 20 মিনিটের মতো আমরা টাইম ইনভেস্ট করলাম শুধুমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং আপনাদের বিষয় নিয়ে। তো এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তার মধ্যে আমরা ভিডিও ক্লিপ এবং ইফেক্ট নিয়ে কথা বলবো। এটার মধ্যে কি কি আছে, যেমন এটার আজকে ক্লাসের বিষয় হচ্ছে ক্যারেক্টার এবং ট্রানজিশন। এখন ক্যারেক্টার এবং ট্রানজিশনের মধ্যে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার। তারপরে কি আছে, আমরা এই মাল্টিপল ক্যারেক্টার থেকে স্টোরি কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে এখানে আছে হচ্ছে ওয়ার্কিং উইথ ট্রানজিশন, আমরা কিভাবে একটা ভিডিওর মাঝখানে ট্রানজিশন ব্যবহার করতে পারি সেই বিষয়টা দেখব। তারপরে হচ্ছে এইচডি বার টোনস। এইচডি বার টোনস অলরেডি একটা ভিডিওতে আপনারা একজন ইউজ করছে, অনেক মনে হয় ইউজ করছে অলরেডি। এটাকে এইচডি বার টোন বলা হয়। আমরা দেখব কাজের মাধ্যমে ক্রিয়েটিং কাউন্টিং লিডার, এটা হচ্ছে টাইম কাউন্টডাউন, যেটা
এটাকে টাইম কাউন্টডাউন বলে। তারপরে হচ্ছে হাইট আইডেন্টি, আমরা যে বিভিন্ন ইয়াতে চ্যানেলে এবং দেখব যে হামাসের অনেক ইয়াতে দেখবেন যে নিউজের মধ্যে দেখবেন যে হামাস সদস্যরা এসে কথা বলছে, বাট ওদের আইডেন্টিটা ফেসটা হাইড হয়ে আছে। আবার অ্যাক্সিডেন্ট করলে পরে দেখা যায় যে ক্ষত যে স্থানটা, এই স্থানটাকে হাইড করে রাখে, পাবলিক করে না। তো এরকম আপনি যদি কোনো অংশকে, আপনার কোনো অবজেক্টকে কোনো একটা অংশে আপনি হাইড করতে চান, এটা দিয়ে আপনি হাইড করতে পারবেন। আমরা ভিডিওর উপরে লোগো দেখি, এই লোগো পজিশনটা কিভাবে করে আজকের ক্লাসে এই বিষয়টাও দেখব। তারপরে হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজার। ওয়ার্প স্টেবিলাইজারটা কেন ব্যবহার করা হয় ভিডিও এডিটিং এর ক্ষেত্রে? ওয়ার্প স্টেবিলাইজারটা ব্যবহার করা হয় এজন্যই, আমরা যে ডিভাইসগুলো থেকে রেকর্ড করি, যেমন আমি মোবাইল থেকে রেকর্ড করি বা ক্যামেরা থেকে রেকর্ড করি, সেক্ষেত্রে যদি আমরা গিম্বেল ব্যবহার না করে হেঁটে হেঁটে ভিডিওটা রেকর্ড করি বা ট্রাইপডের মধ্যে না রেখে, তখন কিন্তু ভিডিওটা দেখবেন যে জার্ক করতেছে, মুভমেন্টটা দেখবেন যে ফ্রেমটা ঠিক থাকতেছে না, উপরে নিচে চলে যাচ্ছে। তখন এই ভিডিওটাকে স্মুথ করার জন্য, যেমন আমরা গিম্বেলে যদি ভিডিও রেকর্ড করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা স্মুথ হয়। তো এই স্মুথ করার জন্য আমরা যদি এরকম ডিভাইসে রেকর্ড করি যেখানে গিম্বেল ব্যবহার করা হয় নাই, সেখানে যদি আপনার ভিডিওটাকে স্মুথ করতে চাই, তখন ওয়ার্প স্টেবিলাইজার একটা ইফেক্ট আছে, সেটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে অ্যাপ্লাই করতে পারবো। পাশাপাশি আফটার ইফেক্টেও কিন্তু এই ইফেক্টটা আছে। তো যেহেতু আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে সফটওয়্যার নিয়ে কাজ করছি, এখন আমরা ওয়ার্প স্টেবিলাইজারটা অ্যাপ্লাই করে দেখব যে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এটা কাজ করে। ওকে, তো এর আগের ক্লাসে দুইটা বিষয় আমরা কথা বলি নাই, সেটা হচ্ছে স্লিপ এবং স্লাইড টুল। এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। আমরা এখান থেকে রিপল এডিট টুল এবং রুলিং এডিট টুল নিয়ে কথা বলছি, রেড স্টেজ টুল নিয়েও কথা বলছি, কিন্তু স্লিপ এবং স্লাইড টুল নিয়ে কথা বলা হয়নি। তো প্রথমে আমরা হচ্ছে স্লিপ এবং স্লাইড টুল নিয়ে কথা বলবো। আমি কয়েকটা ভিডিও ফুটেজ এখানে নিয়ে আসি। ওকে, ওকে, এগুলো হচ্ছে এই যে দেখেন ভিডিও এডিটররা কিভাবে তাদের ওয়ার্ক রিলগুলো তৈরি করে। দেখেন এভাবে কিন্তু একটার পর একটা এভাবে তৈরি, মানে যে কাজগুলো আছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যে কাজগুলো করা হয়, এভাবে হচ্ছে তাদের গিগ বা ডেমো যে বা পোর্টফোলিওতে ব্যবহার করার জন্য বা রিল তৈরি করার জন্য এভাবে ওয়ার্ক রিলগুলো তৈরি করে। তো আমি এখানে এই ভিডিওটা নিচ্ছি, এই ভিডিওটা আমি এখানে এই পর্যন্ত নিলাম। প্রিমিয়ার প্রো আমার যে টাইমলাইন প্যানেলটা আছে এখানে নিলাম। দেন হচ্ছে আমি আরেকটা ভিডিও এখান থেকে, আমি এটা কত সেকেন্ড থেকে, 1 সেকেন্ড থেকে নেই। এখানে আই প্রেস করলাম, এটা 2 সেকেন্ড পর্যন্ত নিলাম। ঠিক আছে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। এটা টোটাল ডিউরেশন কত? আমরা যদি টোটাল ডিউরেশনটা দেখি, এখানে 1 মিনিট 17 ফ্রেম আছে। দেখেন 1 মিনিট 17 মিনিট ফ্রেম, বাট আমরা এখানে কত সেকেন্ডের ভিডিও নিলাম? এখান থেকে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, টোটাল আমার 2 সেকেন্ডের একটা ভিডিও আমি এখানে নিলাম। ওকে, এটা কি আছে? এটা ফ্রেম সাইজ নাই। এই যে পাশে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে না, যারা এরকম ভিডিও আপলোড করছেন তাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা দুইভাবে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। নাম্বার 1, এখানে রাইট বাটন ক্লিক করবেন, সেট টু ফ্রেম সাইজ। আরেকটা আছে এখান থেকে
স্কেল টু ফ্রেম সাইজ। আমরা যদি সেট টু ফ্রেম সাইজ করি সেক্ষেত্রে এটা ফ্রেমের যে আমার সিকোয়েন্সের যে ফ্রেমটা আছে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন আরেকভাবে আমরা করতে পারি, আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে এটা লেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে স্কেল থেকে এটাকে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিব। যখন আমি এটা ছোট দেখছি তখন আমাকে এটা বুঝতে হবে যেটা বাড়াতে হবে, যখন এটা বড় দেখছি তখন আমাকে বুঝতে হবে এটাকে কমাতে হবে। বুঝতে পারছি আমরা? আর এই সমস্যাটা হবে কারো সিকোয়েন্সের এটা? ওকে, তো এখান থেকে আমরা সেট টু ফ্রেম সাইজই করে দিচ্ছি। দেন আমরা এখানে আরেকটা ফুটেজ নিচ্ছি, যেমন আমি এখান থেকে এই ভিডিওটা ডেমো দেখাইলে পরে বুঝতে পারবেন যে এই গ্রিন স্ক্রিন রিমুভ করে কি কি করা যায়। কাজের শেষে দেখাচ্ছি। এখান থেকেও আমি এটাকে রাইট বাটন ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ করে দিলাম। ওকে, আমার এখানে এই ভিডিওটার ডিউরেশন কত? এটা টোটাল ডিউরেশন ছিল হচ্ছে 1 মিনিট 18 ফ্রেম, তাই না? কিন্তু এখানে আমি হচ্ছে 2 সেকেন্ডের নিছি। এখন এখানে আসার পর আমি যদি চাই যে আমি এখান থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট যেটা নিছি এটার বাইরেও আমি কাজ করব, যেমন আমি এখান থেকে ধরেন এখানে যদি আসি, এই ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে, তাই না? আমি যদি এখানে আসি, এই রুলান্দর এখান থেকে শুরু হয়েছে, বাট আমি যদি চাই যে না এখান থেকে শুরু হবে ভিডিওটা, এখান থেকে মেসির এখান থেকে শুরু হবে, তাহলে আমি কি করব? নরমালি যদি আমি এই স্লিপ এবং এই স্লিপ টুলটার ব্যবহার যদি না জানি তাহলে কি করব? এখান থেকে আবার আই প্রেস করে এখান থেকে আমি ভিডিওটা নিয়ে আসবো, তাই না? এখানে যদি আমি দেখি, এই যে দেখেন এই জায়গায় কিন্তু খালি হয়ে গেল আই প্রেস করার সাথে। এটাকে আবার আমাকে এখান থেকে এইটুকু অ্যাডজাস্ট করে দিতে হবে, বা এখানে আপনি ড্রাগ করে নিয়ে আসতে হবে ভিডিওটা, ওই জায়গা থেকে আপনাকে এটাকে ড্রাগ করে নিয়ে আসতে হবে। এই ভিডিওটা দেখাচ্ছিলাম, কোনটা? এটা এটা কোথায় ছিল? 1 সেকেন্ড থেকে এখান থেকে ছিল, তাই না? আমি যদি এটাকে নরমালি চাই যে না এখান থেকে আসবে, মেসির এখান থেকে আসবে, তাহলে কি করব? এখান থেকে ড্রাগ করে এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে সামনে দিব। কিন্তু এই কাজটাই যদি আমরা স্লিপ টুল দিয়ে ব্যবহার করি, স্লিপ টুলটা আমি ক্লিক করলাম, এখানে কি আছে? এই রুলান্ডার এখানে আছে, তাই না? আমি যদি এটাকে ড্রাগ করে ধরে এইভাবে টানি, দেখেন পাশে ফ্রেম দেখা যাচ্ছে, আমার কিন্তু ওই জায়গাতেই আছে, ভিডিওটা ওই জায়গাতে আছে। উপরে দেখেন 2টা ক্লিপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পাশের যে লেফট সাইডের যে ক্লিপটা উপরে কোনায় দেখা যাচ্ছে, উপরে কোনায় বলতে এই যে জায়গায় দেখতে পারবেন, এই জায়গায় একটা ফ্রেম দেখা যাচ্ছে, এই জায়গায় একটা ফ্রেম দেখা যাচ্ছে। এটা কোনটা? এটা হচ্ছে পাশেরটা, লেফট সাইডেরটা এই ক্লিপটা দেখা যাচ্ছে উপরে, আর এটা হচ্ছে রাইট সাইডের ক্লিপটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে কি দেখা যাচ্ছে? এখানে আমার কতটুক এটা যাচ্ছে, আমি যখন এটা ধরে টানছি তখন এটা আমার লাস্ট ফ্রেমটা কতটুক থাকছে। এই যে এই পাশে যেটা দেখবেন, এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার লাস্ট ফ্রেম এল, আর এটা হচ্ছে আমার এই ভিডিওর এখানে ফ্রেমের শুরুতে যে ফ্রেমটা থাকছে এটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রেম। বুঝতে পারছেন কথাটা? তার মানে আপনি স্লিপ টুল ব্যবহার করে এখানে কিন্তু আমার টোটাল ডিউরেশন ঠিক রাখতেছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। আমার টোটাল ডিউরেশন ধরেন 3 মিনিট এখানে কত আছে? প্রায় 44 সেকেন্ড। এইটুক আমার ভিডিওর মেন। এখানে আমি যদি ও প্রেস করি তাহলে আমার এখানে সিকোয়েন্সের যে এরিয়াটা এটা চলে আসলো। আমার হচ্ছে এইটুকু হচ্ছে আমার সিকোয়েন্স এরিয়াটা, ভালো করে খেয়াল করবেন। এখানে এসে আমার যখন আমি স্লিপ টুলটা ব্যবহার করছি তখন কিন্তু আমি এইভাবেই, মানে এখানে যে ডিউরেশনটা আছে টোটাল ডিউরেশন, আমি এই টোটাল ডিউরেশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেছি। এই থেকে ক্লিপ থেকে আমি এটা চেঞ্জ করে সামনে যেতে পারতেছি। আপনার যেখানে ক্লিপটা দরকার স্টার্ট হওয়া সেখানে আপনি যেতে পারতেছেন, এবং ইনটা কোথায় রাখবেন সেটা আপনি এখান থেকে দেখে এট আ টাইম দেখে এটাকে অ্যাডজাস্ট করতে পারছেন। এটা কি বুঝাতে পেরেছি আপনাদের? রেসপন্স করেন, না বুঝতে পারলে আবার বলেন।
কই আবার দেখেন বলি, এই ক্লিপটা আমরা যখন এখান থেকে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট নিলাম, হ্যাঁ এটা এখানে কি শুয়ে আছে না, এইটুকু আমি নিলাম। আমি যখন এখান থেকে সিলেকশন টুল এটাকে কেটে দিই, এটাকে এখানে নিয়ে আসলাম, ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট এখানে দিয়ে দিছি। আমি চাচ্ছি যে এখানে এই রুলান্দর ভিডিওটা না থেকে এটাকে আমি এখানে ক্লিপটা চেঞ্জ করব। আমি এখানে আর এটাকে চেঞ্জ করব না, এখানে যে আবার চেঞ্জ করব না, আমি এখান থেকে এই যে স্লিপ টুল ব্যবহার করে এখান থেকে পাশে চলে যাব। এই যে দেখেন এটা পাশে চলে আসলো, মানে পাশের ক্লিপটা চলে আসলো, কিন্তু আমার ডিউরেশনটা ঠিক থাকলো এবং আমার যে মেইন সিকোয়েন্স ডিউরেশন এটাও ঠিক থাকলো। জাস্ট এখান থেকে ক্লিপের ভিতর থেকে আমি এটা সামনে যেতে পারতেছি, পেছনে আসতে পারতেছি। এখানে যে ডিউরেশনটা আছে টোটাল যে আমার ক্লিপটা আছে এই ক্লিপের আমি এইভাবে সামনে যেতে পারতেছি, পেছনে আসতে পারতেছি। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এটা আমাদের অনেক কাজে লাগে, বিশেষ করে প্রোডাকশনে যখন আপনি কাজ করবেন, যখন অনেকগুলো ফুটেজ নিয়ে কাজ করবেন, তখন আপনার যে অডিওর যে আপনার ওয়েব আছে, এই ওয়েবের সাথে যখন আপনি ফুটেজগুলো মিলাতে যাবেন এবং আপনার সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করবেন, তখন এগুলো আপনার অনেক কাজে লাগবে। ওকে, তারপরে কি টুল আছে সেটা হচ্ছে স্লাইড টুল। আচ্ছা, স্লাইড টুলটা মূলত কাজ করে হচ্ছে আপনার পাশের যে ক্লিপ আছে এই ডিউরেশনটা ঠিক রাখবে, এখানে যে টোটাল যে ডিউরেশনটা এটা ঠিক রাখবে, কিন্তু এই ক্লিপটা পাশে চলে যাবে। যদি আমি এখান থেকে স্লাইড টুলটা নেই, এটা কি করবে, পাশে কেটে এটা পাশের যে ইয়াটা এখানে চলে আসতেছে, দেখেন এই ক্লিপটা পাশেরটাতে ঢুকে যাচ্ছে, এই জায়গায় চলে আসতেছে। আবার এখানে যদি আসে দেখেন সামনেরটাতে চলে আসতেছে, কিন্তু মেন যে আমার ডিউরেশন এটা ঠিক রাখতেছে। এটাও মূলত হচ্ছে আপনার যে অডিও ট্রানজেকশনগুলো আছে, আবার আপনার অডিও ওয়েবগুলো আছে, এটার সাথে আপনার ক্লিপ মিলানোর জন্য স্লিপ এবং স্লাইড টুলটা ব্যবহার করা হয়। বুঝাতে পারছি আপনাদের? ওকে, তাহলে আমরা স্লিপ এবং স্লাইড টুলের ব্যবহার করতে পারবো তো এখন থেকে, যদি প্রয়োজন হয় আমরা ব্যবহার করতে পারবো, তাই না? ওকে ওকে, দুইটা ক্লিপ নেই, দেন হচ্ছে এখান থেকে আমরা ক্লোন করার জন্য ক্লোনের একটা ভিডিও নেই। ওকে, এবার আমরা দেখব হচ্ছে মাল্টিপল ক্যারেক্টার, আরও ক্লিয়ার হবেন কিভাবে। আমি এখানে ভিডিওটা রেকর্ড করছি, এখানে তার যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্ট অনুযায়ী সে এখানে ডায়লগটা দিবে। আমি এখান থেকে স্টার্ট করলাম, কথা বলতেছে, তার কথা বলা শেষ, আমি এখানে যে স্টপ করলাম। স্টপ করার পর আমি এখানে নিয়ে আসলাম ভিডিওটা, এটা কি আমি V1 লেয়ারে নিয়ে আসলাম, এটা কিন্তু একটা ভিডিওই। তারপর উনি কি করলো, এখান থেকে তার জ্যাকেটটা ছিল জ্যাকেটটা খুলে ফেললো। ওকে ফাইন, এখানে এসে এই পাশে যে কোশ্চেনগুলো সে করছে এটা এখানে এই পাশে এসে আনসার দিচ্ছে। ওকে, আমি এখান থেকে আই প্রেস করলাম, এখানে এসে শেষ ও প্রেস করলাম। ওকে ওকে, ঠিক আছে। এখন আমি কি করছি, এখানে এই পরের ফুটেজটা কিন্তু উপরের লেয়ারে নিয়ে আসছি, ভালো করে খেয়াল করবেন। এই ফুটেজটা কোথায় নিয়ে আসছি, উপরের লেয়ারে, আর এর আগেরটা নিচের লেয়ারে। উপরে একদম উপরে রাখছি। উপরে রাখার জন্য উপরের ফুটেজটা সবসময় আমাদের লেয়ার প্যানেল থেকে উপরে যেটা থাকবে সেটাই দেখা যাবে। আপনি চিন্তা করেন একটা ব্ল্যাকবোর্ডের উপরে যদি আরেকটা ব্ল্যাকবোর্ড রাখেন, তাহলে উপরে যে ব্ল্যাকবোর্ডটা থাকবে সেটাই কিন্তু সামনে যে ব্ল্যাকবোর্ডটা থাকবে সেটাই দেখা যাবে। আর ব্ল্যাকবোর্ডের সামনে যদি আপনি একটা ডাস্টার বা একটা চক ধরেন, সেক্ষেত্রে কিন্তু ডাস্টার যেহেতু ছোট ব্ল্যাকবোর্ডের তুলনায়, সেক্ষেত্রে কিন্তু ডাস্টারটাও দেখা যাবে, পেছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাবে। এখানে যেহেতু আমাদের দুইটা ভিডিওর যে সাইজ, এই সাইজ সেম, সেক্ষেত্রে উপরে যে ভিডিওটা আছে সেটাই দেখা যাচ্ছে, এখানে আই অন অফ করলেই বোঝা যাবে। এখন মাঝখানে একটা দেখেন গ্যাপ আছে, কিন্তু
আপনি এখান থেকে প্লে করে দেখবেন যে এখানে কোথাও ওনার হাত এই পাশে চলে আসে কিনা বা ওনার হাত এইদিকে চলে যাচ্ছে কিনা। তখন এখানে যদি আপনি কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের ওই অংশটুকু কাটা যাবে, যেটা এইদিকে চলে আসবে। এখন আপনি বলতে পারেন যে স্যার কিছু ভিডিও তো দেখা যায় যে ওনার পিছনে অথবা এখান থেকে দেখা যায়। আমি যদি এখান থেকে এটাকে ক্লোন করতে চাই, এই ক্যারেক্টারটাকে আমি ক্লোন করতে চাই, তাহলে আমি কি করব, আমি উপরে উপরে রাখলাম, রাখার পরে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটার নাম লিনিয়ার ওয়াইপ। আমরা এখান থেকে সার্চ করলাম, এটা পাবেন হচ্ছে ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্ট থেকে ট্রানজিশন, তারপরে হচ্ছে এখান থেকে লিনিয়ার ওয়াইপ। আমি লিনিয়ার ওয়াইপটা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব কার উপরে, উপরের লেয়ারে, যেহেতু আমরা এখন কাটবো উপরের লেয়ারে, আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। এই ইফেক্টটা অ্যাপ্লাই করব কিভাবে, কোথায় যে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করব হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে, রাইট। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে এখানে আমরা পাচ্ছি লিনিয়ার ওয়াইপ। লিনিয়ার ওয়াইপের মধ্যে ট্রানজিশনটা কত আছে, 0 দেওয়া আছে। এখানে কিন্তু মাস্কিং এর অপশন আছে, আমরা আগে ক্লাসে দেখছি যে কিভাবে মাস্কিং করতে হয়। এখানে আপনি চাইলে মাস্কিংও করে দিতে পারেন অথবা ট্রানজিশনটাও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমরা যদি এখান থেকে পাশ থেকে কাটি, নিচের লেয়ারের আইটা অফ করে দিই, দেখেন পাশ থেকে এটা কাটা যাচ্ছে। আমি কতটুক কাটবো এটাও তো একটা বিষয়, তাই না। আমি এখান থেকে 48% কাটবো, 50%ও না, 48%। এইখানে নিচে কি আছে, ওয়াইপ অ্যাঙ্গেল। এই ওয়াইপ অ্যাঙ্গেল দিয়ে আপনি 360 ডিগ্রিতে এটা ঘোরাতে পারবেন যে কোন দিকে আপনি কাটবেন। তো আমি এখান থেকে যদি 90 ডিগ্রি দেই, এটা এইভাবে 90 ডিগ্রি কেটে গেল, তাই না। এখন আপনি যে এখানে যে লিনিয়ার ওয়াইপ ইফেক্টটা অ্যাপ্লাই করলেন, আপনি এখান থেকে এটাকে কপি করবেন কিভাবে, এক হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারবেন, সি প্রেস করে এটার উপরে নিচের লেয়ারটার উপরে অ্যাপ্লাই করতে পারবেন, কন্ট্রোল ভি, এইটুকু কাটা গেল। তখন আপনি যদি এখান থেকে -90 ডিগ্রি করে দেন, সেম যে আপনি ইফেক্টটা অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু এখানেও অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন মোটামুটি এখন কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন আসি হচ্ছে আরেকটা ভাবে আমরা কিভাবে কপি করতে পারি। নিচেরটার আমরা যদি এখানে এই লেয়ারটা থেকে আমরা এটাকে অন করি, নিচেরটার আই অফ করে দিই, এটা আমরা যেহেতু কাটলাম লিনিয়ার ওয়াইপ দিয়ে, এখানে আমরা একটু হালকা ফেদার দিয়ে দিব। ফেদার দিলে কি হবে, দুইটা এখানে যে দুইটা থাকবে, ক্লিপ থাকবে, দুইটা ক্লিপের মাঝখানে এটাকে স্মুথ করে দিবে, বোঝা যাবে না দুইটা লেয়ার হচ্ছে এখানে অ্যাডজাস্ট হয়েছে। আপনার প্রথমত হচ্ছে প্রথম যে শটটা নেবেন সেটার লাইটিং যেরকম থাকবে, সেকেন্ড শটেও যাতে আপনার লাইটিংটা সেম থাকে, নইলে কিন্তু পার্থক্য হবে, ঠিক আছে। কোনো রকম পার্থক্য হইলে সেটাও কারেকশন করার উপায় আছে, কালার কারেকশন থেকে এটা কারেক্ট করে নেওয়া যায়। তবে আমরা ওই দিকে যাচ্ছি না, যেহেতু কালারের ক্লাস না এটা। এখানে আমি কি করে দিলাম, হালকা এটাকে এখান থেকে দেখেন স্মুথ হয়ে গেল। আগে কি ছিল, লিনিয়ার ছিল, একদম শার্প ছিল, এখন কিন্তু শার্প না, এটা স্মুথ হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে কপি করা দেখলাম। আমরা চাইলে এটা আলাদাভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আবার করতে পারি, কিন্তু আমরা সেম কাজটা কেন বারবার করব। এখান থেকে আমরা কপি করলাম, রাইট বাটন ক্লিক, কপি, দেন হচ্ছে উপরের লেয়ারটা অফ করে দেই। এখানে এসে যে কোনো ইফেক্ট বা আপনার অ্যানিমেশন যদি আরেকটা লেয়ারে কপি করতে চান, এটা কপি এবং পেস্ট করতে চান, সেটার মানে একদম স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এইভাবেই, কপি, দেন হচ্ছে এখানে এসে পেস্ট, পেস্ট অ্যাট্রিবিউটস, কন্ট্রোল ভি দিয়ে না, আবার কন্ট্রোল ভি দিলে এই লেয়ারই এখানে পেস্ট হয়ে যাবে। এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটসে আসবেন, পেস্ট অ্যাট্রিবিউটসে এসে আপনি এখান থেকে কি চান, আমি শুধু ইফেক্টটা চাই, মোশন দরকার নাই। কোন ইফেক্টটা, লিনিয়ার ওয়াইপ ইফেক্টটা চাই, ভলিউম দরকার নাই, আপনি যেটা দরকার এখান থেকে চেক করে দিবেন। আমার যেটা দরকার আমি সেটা চেক করে দিলাম, লিনিয়ার ওয়াইপটা নিলাম। তাহলে এখানে কারণ হচ্ছে যে এইটার যে ট্রানজিশন ওয়াইপ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, পেস্ট করলাম, সেক্ষেত্রে তো 90 ডিগ্রিতে যদি হয় তাহলে তো সেম হয়ে গেল। তো তাহলে আমাকে কোন দিকে কাটতে হবে, -90 ডিগ্রি দিয়ে দিলাম এখানে, তাহলে এই দিকে কাটলো। এখন যদি আমরা উপরের আইটা অন করে দেই, এখন কি হয়ে গেল দেখেন, খুব সুন্দরভাবে আমরা একটা ক্যারেক্টারকে প্লে করতে পারছি। এখন
এখানেও একটা প্রশ্ন আছে যে স্যার অডিও তাহলে কিভাবে এটা আমরা করব, এডিট করব, অডিওটা কিভাবে কাটবো। যেমন ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কেমন আছেন, আমি কেমন আছি এটা যে জিজ্ঞেস করছি, তার মানে আপনি যখন এই পাশে একটা কোশ্চেন করলেন যে আপনি কেমন আছেন, আপনি অপোজিট সাইড থেকে যখন কোশ্চেনের আনসারটা দিবেন তখন তো কেমন আছেন এই কোশ্চেনটা শোনার জন্য আপনাকে ওয়েট করতে হবে। বুঝিয়েন, কিন্তু খেয়াল করিয়েন। তার মানে আপনি তখন ওই ভিডিওটা দেখবেন, সামনে দরকার পড়ে এই ভিডিওটা রাখবেন, রাখার পরে যে প্রথম যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন, এটা ওইটা দেখে আপনি ওনার যখন কোশ্চেন করবে আপনি কেমন আছেন, যে সময়টা নিবে, এরপরে আপনি আনসার দিবেন আমি ভালো আছি। তারপরে উনি তো আবার কোশ্চেন করবে অন্য কোনো টপিক নিয়ে। এইভাবে হচ্ছে সাউন্ড যে ডিজাইনটা বা আপনার যে ভয়েসটা এইভাবে হচ্ছে আপনি প্লে করতে পারেন। কথা হচ্ছে যে মূলত মুভির ক্ষেত্রে যেটা হয় এটা আলাদাভাবে হচ্ছে ভয়েসটা রেকর্ড করা হয়, তারপরে এটাকে অ্যাডজাস্ট করা হয়, ওরা জাস্ট লিপটা করে, এখান থেকে লিপ সিংটা করে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি আপনার বাসায় যদি একটা ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে কিভাবে করবেন, এটা হচ্ছে আপনি একটা দরকার পড়ে ওই যে আপনার যেটুকু অংশ ওইটুকু অংশ ভিডিও সামনে রাখবেন, অথবা স্টপ যে আপনার ওয়াচটা আছে স্টপ ওয়াচ দিয়ে টাইমটা কাউন্ট ডাউন করবেন যে এই প্রশ্ন করার জন্য কতক্ষণ সময় নিছিল। আপনি ওইটুকু সময় চুপ থাকতে হবে। আপনি যদি এই পাশে এসেই জিজ্ঞেস করেন আমি ভালো, উত্তর দেন আমি ভালো আছি আপনি কেমন আছেন, তাহলে তো এই কথা আর এই কথা ওভারল্যাপস হয়ে যাবে, একটা কথার উপরে কথা হয়ে যাবে, তখন আপনি এটা সাজাতে পারবেন না। মূলত এখানে ধরেন জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, এইটুকু অংশে ওনার কিন্তু চুপ করে থাকতে হবে। তারপরে যখন আবার আপনি কিছু জিজ্ঞেস করলেন তখন এই ক্যারেক্টারকে চুপ থাকতে হবে। এইভাবে হচ্ছে ক্যারেক্টারটা প্লে করা হয়, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু এটাকে বড় করে দেখি, এখানে যদি আপনার একটু ফেদার দিতে হয় বা আপনার এখান থেকে কালার কারেকশন করতে হয়, এখান থেকে টেম্পারেচার বাড়ায় বা কমায় এটাকে অ্যাডজাস্ট করা যায়। এই যে দেখেন এটা টেম্পারেচার বাড়াইতেছি কমাইতেছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। তো সেক্ষেত্রে এটাকে এখান থেকে হালকা যদি আপনার কারেকশন করতে হয় এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। যদি আপনার এখান থেকে এক্সপোজারটা একটু বাড়াতে হয় বা কমাতে হয় সেক্ষেত্রে এখান থেকে এক্সপোজার বাড়ায় কমায় এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। কন্ট্রাস্টটা যদি একটু হালকা বাড়াতে হয় সেক্ষেত্রে এই কালার থেকে যে আপনার লুমিট্রি কালার থেকে এটাকে কারেকশন করে নিতে পারবেন। অথবা যারা CS6 ইউজার তারা RGB কার্ভ ব্যবহার করতে পারবেন। এগুলোর ক্লাস আছে সামনে, কালারের ক্লাস আছে, এগুলো থেকে আপনারা আইডিয়াটা পাবেন। যদি আপনার লাইটের ধরেন আপনার লাইট সেটআপে আপনার যদি দেখা গেল যে প্রথম যে আপনি শটটা নিলেন ওইটাতে একটা লাইট ছিল, পরবর্তীতে শর্টে ওইটা লাইটটা কেটে গেছে, বা আপনার জানালা খোলা ছিল না জানালাটা খুলে দিয়েছেন তখন আলোটা বেশি হয়েছে ওই ক্লিপটাতে, তাহলে ম্যাচ করতে পারছেন না, তখন কিন্তু আপনাকে কালার কারেকশন করতে হবে। বুঝাতে পারছি? আবার এখান থেকে ধরেন আমার এই ক্লিপটার মধ্যে এখানে একটু দাগ দেখা যাচ্ছে, তখন এখান থেকে লিনিয়ার ওয়াইপটা ব্যবহার করে আমি লুমিট্রি কালারটা অফ করে দিচ্ছি। এখানে এই যে লিনিয়ার ওয়াইপের মধ্যে ফেদারটা একটু বাড়ায় দিবেন, হালকা ফেদারটা একটু বাড়ায় দিবেন, এটাতেও ফেদারটা একটু বাড়ায় দিবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি দেখি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনার একটা ক্লোন ভিডিও মেক করতে পারবেন। এখন আমি যে এখানে যেভাবে দেখাইছি এইভাবে না, আপনি ঘরে বসে কিভাবে এটা করতে পারেন, লাইক হচ্ছে আপনি টেবিলে বসে আপনি কাজ করতেছেন, আবার আপনার যে বেড আছে বেডের মধ্যে আপনার ওই ক্যারেক্টারটাই আপনি শুয়ে আছে, এভাবে দেখতে পারে, আবার জিজ্ঞেস করতে পারে যে কি কাজ করতেছো কি শিখতেছো। এরকম অনেক ধরনের স্টোরি তৈরি করা যায় হচ্ছে ক্লোন ভিডিও মেক করে। তো আমি আশা করি যে আপনারা খুব মজার মজার স্টোরি ক্রিয়েট করবেন ক্লোন ভিডিও দিয়ে। দেখি আপনারা কি করতে পারেন, যাতে একটা ফ্রেমের মধ্যে দুইটা ক্যারেক্টার দেখা যায়, একটার পর একটা যাতে না আসে। ঠিক আছে, অনেক ভিডিও এখন দেখবেন যে ওই যে ডাকো একটা ভিডিও তৈরি করা, কিন্তু ওরা যদি ক্লোন ভিডিও মেক করতে পারে ওটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে। অনেক ভিডিও এখন ক্লোন আসতেছে। তো ক্লোন ভিডিও মেক করার জন্য আপনারা ইউটিউবে আইডিয়া জেনারেট করবেন, দরকার পড়ে আপনাদের স্টোরি কি ধরনের স্টোরি নিয়ে আসা যায় এই ধরনের স্টোরি আপনারা নিজেরা ডিভাইস থেকে রেকর্ড করবেন। রেকর্ড করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে ডিভাইসটা স্থির থাকে। ঠিক আছে, একটা জায়গায় যাতে স্থির থাকে, যাতে ব্যাকগ্রাউন্ডটা সেম থাকে, এটার জন্য আপনাকে ওই মোবাইলটা স্থির রাখতে হবে। ওকে, দুইটা ভিডিও বানাচ্ছি,
কথা বুঝতে পারছেন? এখানে ক্লিপ হচ্ছে একটা, আমি এখানে দুইটা ভিডিও দুইটা লেয়ারে দিয়ে দিচ্ছি। এখন আপনার যদি এরকম ক্লিপ ধরেন আপনি একবার রেকর্ড করলেন, রেকর্ড করে আপনি পোস্ট এটা স্টপ করে আবার রেকর্ড করলেন, ধরেন আপনি এসে রেকর্ডটা স্টপ করে দিয়ে আবার আপনি ড্রেস চেঞ্জ করে বা অন্য কিছু করে আপনি আবার রেকর্ড দিলেন, সেটাও করতে পারবেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আমি কথাগুলো বলছি, এই কথা বলার সময় যাতে কথাটা ওভারল্যাপ না হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, এইটা ক্লাস এখন যে টপিকসটা বোঝাচ্ছে এগুলো নিয়ে আলোচনা করেন, ওইগুলো নিয়ে আমরা ক্লাসের লাস্টে কোশ্চেন করব। আচ্ছা, কন্ট্রোল জেড প্রেস করলে আপনি পেছনে যেতে পারছেন না, আনডু রিডু করতে পারছেন না। আপনি কি অন্য কোনো শর্ট মানে ব্যবহার করেন? এখান থেকে এডিট থেকে প্রেফারেন্স থেকে যে শর্টকাট কিটা একটু চেক করে নেবেন, এই যে উপরে কিবোর্ড শর্টকাটটা চেক করে নেবেন যে আনডু করার জন্য আপনার এখান থেকে চেঞ্জ হয়ে আছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি কন্ট্রোল জেডটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে প্রেফারেন্স জেনারেল, আপনি কতবার আনডু করতে চাইছিলেন এটা বলেন? লিমিট মানে একবার দুইবার আনডু হয়েছে, পরে যে আর আনডু হয় না, তাই তো? হ্যাঁ, এটা একটা আনডু করার জন্য এখান থেকে আনডুর জন্য কতবার আপনি আনডু করতে পারবেন এখানে একটা লিমিট আছে, এখানে লিমিটটা বাড়ায় দিলেই হয়ে যায়। অডিও টাইম ইউনিট, টাইমলাইন, অডিও ট্রানজিশন, আনডু, আনডু, মেমোরি, ডিভাইস কন্ট্রোল, পেরোল, টাইম কোড, অফসেট ফ্রেম, কন্ট্রোলস। ওকে, ওইটা আমি একটু পরে দেখায় দিচ্ছি, এই মুহূর্তে মনে পড়ছে না। এটা আছে, আনডু লেভেলটা দেওয়ার অপশন আছে, পরে দেখায় দিবনি। আনডু নইলে আপনি এখান থেকে এডিট থেকে যে ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন, এটা লেভেল আছে। লেভেলটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোথায়, কিন্তু আমার মাথায় আসতেছে, কিন্তু বুঝতে পারছি না যে কোথায় এটা আছে অ্যাকচুয়ালি। দেখা দিবনি, সমস্যা নেই। যেমন এখান থেকে মোশন আসে, অপাসিটি আসে, তারপর ভলিউম আসে না। লিনিয়ার ওয়েভ তো আমি নিয়ে আসলাম, এটা ইফেক্টে নিয়ে আসলাম এখানে। তিনটা কি কি আসে? মোশন আসে, অপাসিটি আসে, ভলিউম আসে। আপনারা এখন দেখলেন, ওকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপল ক্যারেক্টার নিয়ে কথা বললাম। দেন হচ্ছে আমরা যদি ট্রানজিশন নিয়ে কথা বলি, যে আমরা ভিডিওর মধ্যে যে ট্রানজিশনগুলো ব্যবহার করব, এখান থেকে আমরা যদি একটা ভিডিও নিয়ে আসি, ভিডিও নিয়ে এসে এখান থেকে আমরা সিকোয়েন্সে যাই, সিকোয়েন্স থেকে এখান থেকে একটা সিকোয়েন্স নিয়ে নেই। দেন এটাকে আমরা একটুকু যদি রিপলিটি টুল দিয়ে কাটি এখানে, তাহলে এটা কি হবে? এখান থেকে শুরু করলাম, এখন একটার পর একটা ভিডিও আসতেছে, দেখেন একটার পর আরেকটা ক্লিপ আসলো, তাই না? এটা আমরা কাটবো কিভাবে? আমরা কি রেজার টুল ব্যবহার করব না কি ব্যবহার করব বলেন তো? শর্টকাট কিটার নাম বলেন তো একজন, কেউ? আমরা এই যে লেফট এরোতে ক্লিক করছি, একটা করে ফ্রেম আগে যেতে পারছি। শিফট ধরে যদি ক্লিক করি তাহলে 10 বার ক্লিক করলে যা হবে, একবার ক্লিক করলেই তা হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, আমরা এই যে ধরেন এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এই লেয়ারের লাস্টে যেতে চাই তাহলে কি করব?
লাস্টে যেতে চাইলে শিফট আপ এরো, এখান থেকে সরি সিলেকশন টুল শিফট এই যে ডাউন এরো, সরি ডাউন এরো, আরেকটা হচ্ছে আপ এরো। আপ এরোতে ক্লিক করলে সামনে যেতে পারছি, ডাউন এরোতে ক্লিক করলে লাস্টে যেতে পারছি। এটা আপনার কাজের সুবিধার্থে এটা লাগবে। দেখেন আপ এরোতে ক্লিক করলাম, ফার্স্টে চলে গেলাম, শিফট ধরে ডাউন এরোতে ক্লিক করব, লাস্টে চলে আসলাম। ঠিক আছে। আবার আমরা যদি এখান থেকে শিফট ধরে লেফট এরোতে ক্লিক করি, একটা ক্লিক করলে দেখেন এরকম 10 বার ক্লিক করলে যা যাবে, আমি একটা ক্লিক করে 10 বারের 10টা ফ্রেম আমি এইভাবে যেতে পারছি। দেখেন এখানে আসলাম, এখানে এসে আমার এই লেয়ারটা কাটতে হবে। এখন লেয়ারটা কি দিয়ে কাটবো বলেন তো, যারা এর আগে ক্লাসগুলো করছেন বলেন। অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, রেজার দিয়ে তো কাটতে পারি, এখানে কাটতে পারি। ধরেন আপনার আরো কয়েকটা ক্লিপ যদি থাকে একসাথে কাটতে চাই, তখন কিভাবে কাটবো? কন্ট্রোল কে, কন্ট্রোল কে প্রেস করলে এখানে কাটা গেল, তাই না? এখন এই দুইটার মাঝখানে যদি আমরা একটা ট্রানজিশন দিতে চাই, তাহলে কিভাবে দিব? আমরা আগের ক্লাসে দেখছি যে কিভাবে আমরা ফার্স্টে একটা ট্রানজিশন দিতে পারি, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। এটা একটা ট্রানজিশন, ডিফল্ট একটা ট্রানজিশন হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দেই, এখানেও ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে গেল ডিফল্ট। কিন্তু আমরা এখান থেকে ইফেক্টে যদি যাই, ইফেক্ট থেকে এখানে যদি ভিডিও ট্রানজিশনের এরো বাটনে ক্লিক করি, এখানে অনেকগুলো ট্রানজিশন আমরা প্রিসেট দেখতে পারবো। যেমন ধরেন এখানে আছে হচ্ছে 3D মোশন। আমরা যদি কিউব স্পিনটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটাকে প্লে করি, দেখেন এটা কি কিউব হয়ে এটা স্পিন হয়ে এটা ট্রানজিশন হচ্ছে। আমরা যদি এখানে আসি, এটা কি করতেছে, ওভার ফ্লিপ করতেছে, ফ্লিপ করে এটা ওভার হচ্ছে। দেন আমরা যদি ডিসলভে আসি, এখানে কয়েক ধরনের ডিসলভ আছে, ক্রস ডিসলভ, ডিপ ব্ল্যাক, ডিপ হোয়াইট, ফিল্ম ডিসলভ। আমরা যদি এখান থেকে ফিল্ম ডিসলভটা দেখি, দেখেন কি হচ্ছে। নেক্সট ক্লিপে যাওয়ার সময় এটা আমরা আরেকটু বড় করে দেখতে পারি, জুম করলাম, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না এখনো। আমি যদি এখান থেকে আরেকটু ট্রানজিশন ইয়াটা বাড়ায় দেই, ডিউরেশনটা বাড়ায় দেই, এখান থেকে যে বাড়াতে পারছি। আচ্ছা, আমি এখান থেকে ক্রস ডিসলভটা দেখি, আগের ট্রানজিশনগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ক্রস ডিসলভটা দেই। ওকে, এই ফুটেজটাই এখানে চেঞ্জ করে দেই, ট্রিপল এডিট। ওকে, এই যে দেখেন, এই যে ট্রানজিশনটা দেখা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে, মানে কি এর পরের ফুটেজটাও দেখা যাচ্ছে, হালকা অপাসিটি দেখেন, ভালো করে খেয়াল করেন, এই ফুটেজের উপরে এই ফুটেজটা চলে আসছে। এটা হচ্ছে এখান থেকে ক্রস হচ্ছে, ক্রস ডিসলভের কাজ হচ্ছে। ফিল্ম ডিসলভ আর ক্রস ডিসলভ এটা মোটামুটি এরকমই কাজ করে। এই যে দেখেন এটার মধ্যে এই ফুটেজটা চলে আসছে। আমরা যদি এখানে ডিপ ব্ল্যাক দেখি, ডিপ ব্ল্যাক দেখলে এটা ব্ল্যাক হয়ে এভাবে চলে আসতেছে। আমরা যদি এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে ট্রানজিশন সিলেক্ট করে ট্রানজিশন টাইমটা বাড়ায় দিতে চাই, এটা প্রথমে আমাদেরকে লেয়ারটাকে জুম করতে হবে, টাইমলাইন প্যানেলটাকে, তারপরে এখান থেকে ট্রানজিশন টাইমটা আমরা বাড়ায় দিতে পারবো। এই যে দেখেন এভাবে ট্রানজিশন। আমরা যদি এখানে ডিপ হোয়াইটটা দেই, দেখেন হোয়াইট হয়ে গেল। এরকম প্রথমে যদি আমি ডিপ হোয়াইটটা দেই, এইভাবে চলে আসলো। এখানে আরো অনেক ট্রানজিশন আছে, যেমন আমরা যদি জুম ক্রস জুমটা ব্যবহার করি, এখানে এটা জুম হয়ে আরেকটা ফুটেজে চলে গেল। এইভাবে হচ্ছে আমরা ট্রানজিশনগুলো ব্যবহার করতে পারবো এবং ট্রানজিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা যদি ধরেন যে বাইরে থেকে একটা ট্রানজিশন আমরা নিয়ে আসলাম, যেমন লাইট লিকস হতে পারে অথবা অন্য কোনো ট্রানজিশন যদি আপনি ব্যবহার করতে চান, এই ট্রানজিশনগুলো কিভাবে ব্যবহার করতে পারবেন? যেমন দেখবেন যে উপরে দিয়ে একটা ফ্লেয়ারের মতো লাইট যায়, দেন হচ্ছে ফুটেজটা চেঞ্জ হয়। তো এইগুলা যদি আপনি ট্রানজিশন দিতে চান, সেক্ষেত্রে আমি এখান থেকে, আমার এটা ডাউনলোড করা আছে অলরেডি, দেখি এখানে পাওয়া যায় কিনা। এগুলো পাবেন হচ্ছে পিক্সেল অথবা পিক্সাবিতে পাবেন আপনারা।
একটু আগে নিছিলাম এখানে ফুটেজের মধ্যে কালার, আচ্ছা এটার মধ্যে পাবো। আমি পিক্সেল থেকে এটা নিলাম। এখানে কি আছে এটা একটা দেখেন, এখানে যে আপনার ট্রানজিশন ইউজ করার সাথে সাথে যদি সাউন্ড না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশনটা আপনার কাছে একদম নর্মাল হবে। এখানে ধরেন আমি একটা ফায়ার ট্রানজিশন দিব এখান থেকে, এই যে ইয়েটা ভিডিওটা এরকম আমি একটা ট্রানজিশন দিব। তো সেক্ষেত্রে আমি কি করছি, এখান থেকে ভিডিওটা নিলাম, নেওয়ার পর আমি কোন জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গা পর্যন্ত এখানে এসে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো উপরে কিরকম দেখা যাচ্ছে, আমার অরিজিনাল যে ভিডিওটা এই ভিডিওটা দেখা যাচ্ছে, নিচের লেয়ারগুলো দেখা যাচ্ছে না। সেটার জন্য আমি এখান থেকে এটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে অপাসিটি থেকে আমরা ব্লেন্ড মোডে যাব। ব্লেন্ড মোড থেকে এখানে কয়েকটা মোড পাবো, আমরা যদি এই মোডগুলো নিয়ে আলোচনা করা যাবে। তো আমি এখান থেকে জাস্ট বলে রাখছি, এই যে এখান থেকে ডিসলভ থেকে ডার্কার কালার পর্যন্ত, ডার্কেন থেকে ডার্কার কালার পর্যন্ত এগুলো ডার্ক আপনার দিবে, ডার্ক ব্লেন্ড করবে। আর লাইট থেকে এখান থেকে হার্ড লাইট, এই যে লিনিয়ার লাইট পর্যন্ত, পিঙ্ক হার্ড মিক্স পর্যন্ত হচ্ছে লাইট আপনার মোড দিবে। আর এখান থেকে ডিভাইড পর্যন্ত, ডিফেন্স থেকে ডিভাইড পর্যন্ত এটাও হচ্ছে আপনার ডার্কেন মোডই দিবে। হিউ থেকে লুমিট্রি পর্যন্ত এটা কালার মোড দিবে। তো আমি এখান থেকে একটা ডার্ক মোড ব্যবহার করছি, যেমন মাল্টিপ্লাই যদি ব্যবহার করি, এখানে দেখেন চেঞ্জ হয়ে, দেখেন এটা কি হচ্ছে, এখানে ট্রানজিশন হচ্ছে কি দিয়ে, আমার ব্লেন্ড করে এটা ট্রানজিশন হচ্ছে দেখেন। আবার আমি যদি এটার ডিউরেশনটা একটু কমায় দেই, এখান থেকে অনেক ধরনের আপনি এখান থেকে পিক্সেল থেকে লাইট লিক্স পাবেন, যেগুলো দিয়ে আপনি ট্রানজিশন দিতে পারবেন। ওকে, দেন এটার মধ্যে আপনি আর কি কাজ করতে পারেন, যেমন ধরেন আমরা আগে ক্লাসে দেখছি যে এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অপাসিটি থেকে এটাকে কি করতে পারছি, মাস্কিং করতে পারছি। তো আমি এখান থেকে এটা এখানে দিলাম, দেওয়ার পর আমি এটা পুরোটাই দিচ্ছি, এখন পুরোটাই দিচ্ছি। ওকে, পুরোটা আমার যখন এটা এখানে থাকবে, আমি এখান থেকে এটাকে 25 করে নিচ্ছি। 25 কি করে নিলাম, এটার আমার যে প্রোগ্রাম মনিটরে এটার আমার ফ্রেমের সাইজটা আমি এখানে 25 করে দেখার জন্য যে কতটুকু এরিয়া যায়। এখান থেকে আমার যে মাস্ক যে পাথটা আছে এই পাথটাতে আমি লক করে দিলাম। লক করার পরে আমি এখানে মাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটা ধরেন এখান থেকে এটাকে কেটে দিই, না কেটেও আমি এখানে এটার দিকে নিয়ে আসতে পারি। এখানে আমি এটা বাইরে রাখলাম, প্রথমে আমার কি ফ্রেমে এখানে বাইরে থাকলো, তারপরে আমি যখন এই ফুটেজটাতে ক্লিক করলাম, শিফট ধরে ফার্স্ট এরোতে গেলাম, এখানে আসি, এখানে আসার পর আমি এটার মাস্ক পাতে ক্লিক করি। ওকে, মাস্ক পাতে ক্লিক করে আমি এটাকে এইদিকে নিয়ে আসি। এখন যদি দেখি কি হয়ে গেল, এটাও কিন্তু আমার একটা ট্রানজিশন হয়ে গেল। দেখেন এটাকে আমরা আরো স্মুথ করতে পারবো কিভাবে, এটার আমরা কি ফ্রেম ধরি, এখান থেকে রাইট বাটন ক্লিক, ইজিএস করে দিব। ইজিএস করার জন্য আমরা এখান থেকে ক্লিপগুলো ধরে, আচ্ছা এটা আমরা এখান থেকে মাস্ক থেকে ইজিএসটা এখানে অপশনটা পাচ্ছি না,
তো আমি এটাকে একটু সামনে দিয়ে দিই, এটাকে একটু পেছনে দিয়ে দিই। ওকে, এখানে দিয়ে দিলাম। এখন যদি দেখি এই যে আমার ভিডিও যে একটা লাইট লিক ছিল, লাইট লিকস দিয়ে আমি এখানে একটা ট্রানজিশন তৈরি করতে পারতেছি। তো এইভাবে আপনি ব্ল্যান্ড করে ট্রানজিশন তৈরি করতে পারবেন। এখানে আমার ব্ল্যান্ড মোড মাল্টিপ্লাই ছিল, আপনি আরো কয়েকটা দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে। এখান থেকে ডার্কারটা দিছি, এই যে এটা। দেন এখানে যদি আমরা লিনিয়ার ব্রান্ড না দিয়ে এখানে মাল্টিপ্লাই, দেন হচ্ছে ওভারলেটাও দেওয়া যায়, ওভারলে এটাকে যদি দেই, এটা দিয়ে আমরা ট্রানজিশন তৈরি করতে পারবো। এখন অনেক ট্রানজিশন এখানে আছে, ইফেক্টে যদি আসেন এখানে অনেক ট্রানজিশন আছে। এটার বাইরে আপনারা যদি সোর্স আছে এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নেই। এটা গেল হচ্ছে ট্রানজিশনের বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি ট্রানজিশনের পরে এখানে আমরা এইচডি বার টোনস এবং ক্রিয়েটিং কাউন্টিং লিডার। এইচডি বার টোনসটা আসলে ব্যবহার করা হচ্ছে মূলত এখন যে আমাদের যে স্ল্যাং যে ইয়াগুলা থাকবে, ভাষাগুলো থাকে সেগুলোকে অফ করার জন্য, যেগুলো হচ্ছে আনএক্সপেক্টেড অনেক কথা থাকে যেগুলো আমরা পাবলিশ করতে পারি না, অনেক ইস্যু থাকে, সেটার জন্য হচ্ছে আমরা এই এইচডি বার টোনটা ব্যবহার করি। সেটা পাবেন কোথা থেকে? এই আপনার এখান থেকে আসবেন হচ্ছে নিউ আইটেম। নিউ আইটেমটা দেখতেছেন, এই যে এখানে হচ্ছে নিউ আইটেম, এই যে এখানে এটা হচ্ছে নিউ আইটেম, দেখতে পাচ্ছেন? এই যে এখানে নিউ আইটেম। তো এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যাবেন হচ্ছে বার অ্যান্ড টোনে, এটাতে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে যে আপনার সিকোয়েন্সের সাইজ আছে ওই সাইজ অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে। এটা সিকোয়েন্সের যে সাইজটা ছিল এই সাইজ অনুযায়ী আমাকে সাজেস্ট করতেছে। তো আমি এখান থেকে কত ডিসিবল মিটার পর্যন্ত আপনার সাউন্ডটা উঠবে এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন, এবং ফ্রিকোয়েন্সি রেট কত থাকবে এটা দিয়ে দিবেন। এটাই থাক, বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক, কোনো সমস্যা নাই। এখানে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে দেখেন আমরা যখন আগে বিশেষ করে ৮০ দশকে যারা ৮০ দশক বা ৯০ দশকের যারা, তারা আমরা জানি যে বিটিভি যখন আমাদের এখানে সম্প্রচারটা শুরু হইতো এর আগে কিন্তু এই যে বার এবং টোনটা আমরা শুনতে পারতাম এবং এইরকমই থাকতো, তাই না? তো এই এইচডি বার টোনটা বর্তমানে কোথায় ব্যবহার করা হয়? বিশেষ করে আপনারা যদি মুভি দেখতে চান, বাংলা সিনেমা দেখতে চান, সেক্ষেত্রে এটা মুভি শুরু হওয়ার আগে এরকম টোন দেখতে পারবেন। অথবা আপনার দেখবেন যে বিভিন্ন নাটকের সাউন্ডে বিশেষ করে সবচেয়ে বেশি পাবেন হচ্ছে ব্যাচেলার পয়েন্টের মধ্যে, যে যখনই কোনো এরকম আনএক্সপেক্টেড কোনো ভাষা বা স্ল্যাং কোনো জায়গায়, তখন কিন্তু আপনার ওই ভাষাটাকে স্টপ করে দেওয়ার জন্য তখন কি ব্যবহার করা হয়েছে, এখান থেকে জাস্ট টোনটা ব্যবহার করছে। কতটুকু লাগবে এখান থেকে আপনি নিয়ে নেবেন যে এইটুকু টোন আমার বার টোনটা লাগবে, এই জায়গায় এই কথাটা আমার যাতে স্টপ হয়ে যায় এটার জন্য আমি এখান থেকে টোনটা ব্যবহার করতে পারবো। অথবা ভিডিও শুরুতে যদি আপনি, এখন এটা দেওয়া হয় না, এখন ইন্ট্রো ভিডিওগুলোই ব্যবহার করা হয় বিশেষ করে, এখানে যদি আপনি একটা আপনার সতর্কতামূলক একটা বার এবং টোন ব্যবহার করতে চান এভাবে আপনি এটার ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছি? এটা হচ্ছে এইচডি বার এন্ড টোনের কাজ। দেন হচ্ছে কাউন্টিং লিডার, এটা মূলত হচ্ছে আপনাদের কাজে লাগবে না, তারপরও আমি দেখায় দিচ্ছি। আপনারা এই যে নিউ আইটেমে আসবেন, নিউ আইটেমে আসার পরে ইউনিভার্সাল কাউন্টিং লিডার, যেটা আপনার এটা হচ্ছে একটা প্রিসেট আর কি, প্রিমিয়ার প্রো এই ইউনিভার্সাল কাউন্টিং লিডারটা প্রিসেট হিসেবে কাজ করে। এখানে হচ্ছে আপনার কাউন্টিং লিডারের ওয়াইপ কালারটা কি হবে এখান থেকে দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে ওয়াইপ। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হোয়াইট দেখতেই পাচ্ছেন। লিনিয়ার কালারটা এখান থেকে যদি আমি লিনিয়ার কালারটা এখানে চেঞ্জ করে দেই, এটা হচ্ছে আমার এই যে লাইনগুলো আছে লাইন কালারটা, সরি লিনিয়ার না লাইন কালার। দেন হচ্ছে টার্গেট কালার, টার্গেট দ্যাট মিন্স এই যে রাউন্ড যেটা, এটা টার্গেট কালারটা কি হবে এখান থেকে সেই কালারটা দিয়ে দিতে পারবেন। ওকে করলাম। দেন হচ্ছে এখান থেকে আপনার যে এখানে নাম্বারগুলো উঠবে নাম্বারের কালারটা কি হবে এখান থেকে আপনি সেটাও দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি সব কিছু দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে কিউ ব্লিপ অন 2, আপনি যদি জাস্ট 2 দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার দুইবার ভিডিওতে দুইবার শুধু সাউন্ড করবে, বিশেষ করে আপনার লাস্টে এসে শুধু সাউন্ড করবে। আর কিউ ব্লিপ অ্যাট অল সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড যখন এখানে কাউন্টডাউন হবে তখন প্রত্যেকটা সেকেন্ডে কাউন্টডাউন হয়ে একটা সাউন্ডটা শোনাবে। আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, এখানে যদি আসি, এখানে আসলাম, আচ্ছা আমি এটা
এই সিকোয়েন্সের মধ্যে নিয়ে আসি, এই ভিডিওটা এদিকে নিয়ে আসি। দেন এখন যদি দেখি, আচ্ছা এটা আমি আবার এটাকে নেই, আমি একটা নতুন একটা সিকোয়েন্স নিচ্ছি। এই সিকোয়েন্সের সাইজটা ঠিক ছিল না, আমি এখানে এটা নিচ্ছি। দেন সেটা কাস্টমই করে নিই, 1920/1080 এরকম একটা সিকোয়েন্সই নিচ্ছি। নিউ আইটেম, দেন হচ্ছে ইউনিভার্সাল কাউন্টিং লিডার। ওকে, এখান থেকে একটা কালার জাস্ট চেঞ্জ করে দেই, ওয়াইপ কালারটা, আর বাকিগুলো থাক। এখানে যদি আমি আসি, দেখেন, ও সরি, কি এখানে কি হচ্ছে, একবার সাউন্ড হচ্ছে লাস্টে এসে, দেখেন একবার সাউন্ড হচ্ছে। কিন্তু আমি অল সেকেন্ড যদি চাই, এখানে ডাবল ক্লিক করলাম, কিউব ব্লিপ অল সেকেন্ড এখানে দিয়ে দিই। এখানে আমার এটা এরকম দেখা যাচ্ছে কেন, সেটা হচ্ছে আমার এখানে যে সিকোয়েন্সটা নিছি, সিকোয়েন্স 2, এটাতে ক্লিক করতে হবে, সিকোয়েন্স সেটিংস, দেন হচ্ছে এটাকে এইচডি অ্যানাফর্মিক আছে, আমার এটাকে স্কোয়ার পিক্সেল করে দিতে হবে, তাহলে এটা কি স্কোয়ার হয়ে গেল। এখন যদি আমরা সাইজটা দেখি, এখান থেকে যদি প্লে করি, প্রত্যেকটা অডিও ডিসেবল মিটারে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিপে সাউন্ড হচ্ছে। ওকে, এখন প্রথম আমার তো এগুলা চায়নার লেখা টেখা এগুলো দরকার নাই, তো এটা আপনি কিভাবে অফ করবেন, ধরেন আপনার এখান থেকে দরকার, এখান থেকে দরকার, এটাকে কেটে নিয়ে আসেন, দেন এখান থেকে শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে আপনি ইউনিভার্সাল কাউন্টিং লিডার কোনো ভিডিওর প্রথমে যদি শুরু করতে চান, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কিছু স্টার্ট হওয়ার আগে এই ইয়াগুলো দেখায়, বা আপনি যদি মনে করেন যে নাম্বার 1 নাম্বার 8 থেকে আপনি একটা ভিডিও দেখাবেন, সেক্ষেত্রে দেখাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, যেহেতু আমরা আফটার এফেক্ট শিখবো, সেক্ষেত্রে এটা আমাদের যে আহামরি লাগবে এরকম না, আমরা আফটার এফেক্ট থেকে একদম কাস্টম আমাদের যত সেকেন্ড দরকার তত সেকেন্ডের একটা কাউন্টিং লিডার তৈরি করতে পারবো, কাউন্টডাউন আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না, জাস্ট দেখায় রাখলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাইট আইডেন্টি। এই হাইট আইডেন্টিটা কিভাবে কাজ করে, এটা আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখি। আমি এখান থেকে ভিডিও নিয়ে আসি, সেটা হচ্ছে ওয়ার্প ভিডিওটা, এটা নিয়ে আসি, যেহেতু ওয়ার্প স্টেবিলাইজেশনের কাজ আছে, এটা দুইটা একসাথে দেখা দিই। আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখি, ও এইটুকু ড্র্যাগ এন্ড ড্রপ করি। এখন এই ভিডিওটা যদি আমরা প্লে করে দেখি কি হচ্ছে, ভালো করে দেখবেন, একটু খেয়াল করবেন, এটা ওয়ার্প করতেছে, দেখেন উপরে নিচে চলে যাচ্ছে। তো এটাকে আমরা যদি স্টেবল করতে চাই, স্মুথ করতে চাই, তাহলে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে লিখবো হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজার, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এটা প্রত্যেকটা ফ্রেমকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পর দেন হচ্ছে এটাকে এখান থেকে বাই ডিফল্ট হচ্ছে 50% আপনাকে স্মুথনেস দিবে। এটা স্মুথনেস আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আপনার যেরকম দরকার সেরকম রাখতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু এখন স্মুথ হয়ে গেছে, বাট এখানে একটা জিনিস সমস্যা হয়ে গেছে, দেখেন এটা বেশি জুম হয়ে গেছে। এটাকে যদি আমরা প্রিজার্ভ করতে চাই, আগের স্কেলে ফিরাতে চাই, এই যে এখানে ক্লিক করব, এই যে এটাতে, এটা যদি আনচেক থাকে, দেখেন এটা কাছে চলে আসছে, ভালো করে দেখেন, এটা যদি আমি প্রিজার্ভ করতে চাই, এটা আগের অবস্থানে চলে গেল। আর এখানে মেথডটা কি, কিভাবে কাজ করে, এটা আমি যদি এখান থেকে
পজিশন দেই, শুধু পজিশনগুলো আপনাকে স্মুথ করে দিবে। এখানে যদি পজিশন, স্কেল, পার্সপেক্টিভ দিয়ে কাজ করেন সেক্ষেত্রে পার্সপেক্টিভ ভাবে এটার কাজ করবে। আর পজিশন, স্কেল, রোটেশন যদি দেন, পজিশন এবং স্কেল রোটেশন চারপাশে আপনাকে এটা ইয়াটা করবে। আমি যদি এখান থেকে স্টেবলাইজ ক্রপ দেই, দেখেন এটা কিভাবে কাজ করছে, পাশ থেকে এটা কেটে দিচ্ছে। আর যদি আমরা স্টেবলাইজ অনলি দেই তাহলে আর দেখতে পারবো এটা কিভাবে যেগুলা ফ্রেম পাশে চলে যাচ্ছে সেই ফ্রেমগুলো অটো এখানে কেটে দিচ্ছে, যাতে এই ফ্রেমের মুভমেন্টগুলো বোঝা না যায়। তো আমি এখান থেকে কি করব, স্টেবলাইজ ক্রপ এবং অটো স্কেল করে এটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে ফাইন। এখন আমি ওনার আইডেন্টিটাকে হাইড করতে চাচ্ছি। আমি ধরে নিলাম ওনার ফেসটাই ওনার আইডেন্টি, এটাকে আমি হাইড করব। তো হাইড করার জন্য আমি এখানে কি করতে পারি, হাইড করার জন্য আমি এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটার নাম হচ্ছে মোজাইক। মোজাইকটা কিভাবে ব্যবহার করব, আমি কি আলাদা লেয়ার নিব না, আমি মোজাইকটা অ্যাপ্লাই করব এই লেয়ারটার উপরেই। কি হয়ে গেল, পুরোটাই এখানে মোজাইক হয়ে গেল, তাই না? কিন্তু আমার তো অন্য ফেস বাদে আমি অন্য কিছু হাইড করতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে মোজাইকে আসবো, মোজাইক থেকে আমরা এখান থেকে এগুলো চাইলে এটাকে আপনি এই যে আপনার ব্লকগুলা এগুলাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন, যে আপনার যতটুকু দরকার ততটুকু এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে শার্প কালার দিয়ে দিতে পারবেন অথবা এটাকে আনচেক করে দিতে পারবেন এইভাবে। দেন আপনি যদি এখান থেকে ক্রিয়েট ইলিপ মাস্কটা নেন, এখান থেকে আপনি যতটুকু এরিয়া মাস্ক করতে চান এখান থেকে আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এইটুকু ফেসের এইটুকু অংশ, ধরেন আমি এইটুকু অংশকেই মাস্ক করে এটাকে হাইড করব, যাতে ফেসটা না বোঝা যায় যে কে দৌড়াচ্ছে। তো এখন আমি কি এটাকে ফ্রেম বাই ফ্রেম এটাকে ধরে রাখবো, এটা তো অনেকগুলো ফ্রেম আছে। তো আমি ফার্স্ট ফ্রেমে আসবো, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করব ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এখানে ক্লিক করব। এখানে এটা অটো ট্র্যাক করে নিবে, ফেস ডিটেক্ট করে অটো এটা ট্র্যাক করে নিবে। যখন দৌড়াচ্ছে তখন ফেসের সাথে এই আমার যে ব্লকগুলো আছে এই ব্লকগুলো ট্র্যাক করে নিবে, যেটুকু এরিয়া আমি এখান থেকে মাস্ক করে দিছি। এটা হচ্ছে সিসি ভার্সন থেকে করতে পারবেন, CS6 থেকে এই কাজ এইভাবে করতে পারবেন না, এটা আলাদা শেপ নিয়ে করতে হবে। আমি যদি এখান থেকে দেখি, দেখেন কিছু অংশ ছেড়ে দিছে। এখানে কথা হচ্ছে যে এই অংশ যখন এসে ছেড়ে দিছে, দেখেন এখানে এসে কি করবেন আপনি, এখানে এসে এইটা থেকে আপনি আবার প্রসেস শুরু করবেন। এটা ধরেন, সরি আমি একটু পেছনে চলে যাই, এটা আমি আসি এইটুকু আসি, এখানে এসে ছেড়ে দিছে, এই যে কি ফ্রেম এসে ছেড়ে দিছে, আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অনেক সময় যখন আপনার এটা সিকোয়েন্সের বাইরে ফ্রেমের বাইরে চলে যাবে তখন কিন্তু ডিটেক্ট করতে পারবেন না, তখন আপনাকে এটাকে ফ্রেমটা এইভাবে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে এটা আপনার ওই যে আপনার যে টুক এরিয়া ডিটেক্ট করে দিলেন সেই এরিয়ার মধ্যেই থাকবে। এই যে দেখেন এটা বাইরে চলে গেছে। এইভাবে আপনাকে এটা এখান থেকে ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড, দেন হচ্ছে মাস্ক ফরওয়ার্ড, এখান থেকে আমি 1 ফ্রেম করে যদি সামনে যেতে চাই এইভাবে 1 ফ্রেম করে আমি সামনে যেতে পারবো, দেখতে পারবো। যদি না ধরে, বিশেষ করে এটা ধরবে যদি পুরোটা সিকোয়েন্স থাকে ফ্রেমের ভিতরে থাকে, সেক্ষেত্রে এটা ধরবে। এখন যদি আমি এখান থেকে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ডটা দেই, একটু সময় নিচ্ছে, এটা ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড করে ধরে ফেলছে। আচ্ছা, লোগো পজিশন, যে এরিয়াগুলোতে ছেড়ে দিবে সেই এরিয়াগুলোতে আপনাকে এখানে পজিশনটা ঠিক করে দিতে হবে, কারণ এটা এই যে যতটুকু এরিয়া আমি দিয়ে দিয়েছিলাম এখান থেকে এটা বাইরে চলে গেছে, দ্যাটস ওয়াই এটা ডিটেক্ট করতে পারে নাই, সফটওয়্যার ডিটেক্ট করতে পারে নাই। তো
তখন আপনাকে এটা ম্যানুয়ালি ঠিক করে দিতে হবে। ওকে, আমি এই ফ্রেমের জায়গায় যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি, এখান থেকে কপি ডিলেট, এখানে আসি পেস্ট অ্যাট্রিবিউটস, এখান থেকে ওয়ার্প স্টেবিলাইজারটা আমি অফ করে দিই, এটা লাগবে না, মোজাইকটা লাগবে। ওকে, নিলাম। দেন হচ্ছে ইফেক্টে আসি, মোজাইকটা আমি এখান থেকে সবগুলা ডিলিট করে দিই। এখানে যে আমার ইফেক্টে আসি, ওকে, ডিলিট। এটা ধরে এটাকে কাছে নিয়ে আসি। ওকে, দেন আমি এখান থেকে ফার্স্ট ফ্রেম থেকে এটাকে একটু ছোটই করে দিই যাতে তাড়াতাড়ি এটা হয়, ট্র্যাকিংটা করতে পারে। ওকে, এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু ফ্রেম যেহেতু বাইরে যায় নাই, এটা কিন্তু খুব সহজেই ধরতে পারছে, ডিটেক্ট করতে পারছে। বুঝতে পারছেন তো বিষয়টা? না বুঝে থাকেন আমাকে আবার কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। কারো কোনো কোশ্চেন নাই? ধীরে বলতে দুই ভাবে বুঝাইলাম। এখানে ব্লার, এটা হচ্ছে মোজাইক, এখানে আমি যে এটা আপনার ব্লার করেও করা যাবে, কিন্তু এখানে আমার যে মোজাইকটা ব্যবহার করছি, মোজাইকের জায়গায় ধরেন আমি এখানে ব্লার, গুশিয়ান ব্লারটা এটাতে আছে কিনা দেখি। এখানে তো মোজাইক দিয়ে দেখালাম। মোজাইক কিন্তু এখানে কয়েক ধরনের মোজাইক আছে। এখানে আপনার একটু দেখি, মোজাইকটাকে আগে ডিলিট করে দেই। এখানে যদি আপনি সার্চ দেন, এখানে মোজাইক লেখেন, মোজাইক, এখানে মোজাইক ইন আছে, মোজাইক আউট আছে, এটা না, আপনারা ব্যবহার করবেন যেটা ভিডিও ইফেক্ট স্টাইলিশ, দেন হচ্ছে মোজাইক, এটা ব্যবহার করবেন। ওকে, আর এখান থেকে আমি যদি অন্য কোনো ব্লার ব্যবহার করি, ফার্স্ট ব্লার, এই যে গসিয়ান ব্লার, এটাকে আমি খুঁজতেছিলাম, এটাতে যদি আসেন, এখানে আপনার ব্লারনেসটা কতটুকু রাখবেন, এই যে দেখেন এটা ব্লারনেসটা কতটুকু রাখবেন, এখান থেকে আপনি দিলেন। দেন আপনি এখান থেকে যদি মাস্ক করেন, ধরেন আমি এটা আপাতত এইটুকু মাস্ক করলাম, এইটুকুর মধ্যে দেখেন ব্লারটা আছে, এইটুকু এরিয়াটা ব্লার দিয়ে দিলেন। এখান থেকে আমি ব্লারের লিমিটটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। ধরেন আমি এইটুকু ব্লার রাখবো না, তাহলে আমি কি করব, এটাকে ইনভার্টেড করে দিলাম, এই দেখেন ইনভার্টেড করে দিলাম। ইনভার্টেড করে দিয়ে এটাকে আমি এখানে রাখলাম, রাখার পর এখান থেকে আমি কি দিতে পারবো, ফেদার দিতে পারবো, ফেদার, এই যে ফেদার দিতে পারছি। ফেদার দিলে আমার এখান থেকে আমি এটাকে
ব্লার লেভেলটাকে একটু কমায় নিয়ে আসি, হালকা ইয়া রাখি, এরকম রাখলাম। রাখার পর আমি যদি এখানে এটাকে মাস্ক ফরওয়ার্ড করি, এটা উল্টা কাজ করবে। এখন যদি আমি এটা একটা বাইরে ক্লিক করি, এখন যদি দেখি, বুঝতে পারছেন তো বিষয়টা? আবার যদি এটাকে আমি এখান থেকে ইনভার্টেড করে দেই, এইটুকু এরিয়া আমার ব্লার হচ্ছে, বাইরেগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে জাস্ট আমি মাস্ক ফরওয়ার্ডে এখানে ক্লিক করছি, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড, এটাতে ক্লিক করছি, অটোমেটিক আমার এই কি ফ্রেমগুলো দিয়ে দিছে। বুঝাতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এখান থেকে এই আন্ডু লেভেলে যে হিস্টোরি যে আছে, এখান থেকে এখানে যে একটা আছে হচ্ছে স্টেপ ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে স্টেপ ফরওয়ার্ড। এখানে আপনার যে হিস্টোরি থাকবে, এখানে স্টোরি স্টেটটা যে আমাকে জিজ্ঞেস করলেন যে আন্ডু কিভাবে করবেন, এইভাবে এখান থেকে আপনি একটু দেখবেন চেঞ্জ করে, যে এটা আপনার কত দেওয়া আছে। এটা আমার বাই ডিফল্ট 32 দেওয়া আছে, আপনারটাতে যদি কম থাকে একটু বাড়ায় দিবেন, ঠিক আছে? আন্ডু লেভেলটা বাড়ায় দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লোগো পজিশন। আচ্ছা, আমি আপাতত এখান থেকে একটা লোগো নিয়ে নিই, দেখি এখানে কোনো লোগো, যেমন এখানে একটা লোগো আছে, আমি এটাই নিয়ে নিচ্ছি। প্রজেক্ট প্যানেল এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমরা এখানে আনি, আনার পর পিএনজি লাগবে, কপি, এটা দেখি পিএনজি নাকি, এটাও পিএনজি না। আপনারা তাহলে ক্লাস অ্যাসাইনমেন্ট করবেন হচ্ছে ক্লোন ভিডিও, হাইড আইডেন্টিটি এবং লোগো পজিশন। বিশেষ করে ক্লোন ভিডিওটা আমি মানে একটা স্টোরির উপরে চাই, আপনাদের সময় নিয়ে এই ক্লোন ভিডিওটা করবেন, ওকে? আর এই ক্লোন ভিডিওর মধ্যে আপনি যদি কোনো একটা অংশে হাইডটাকে আইডেন্টিটিটাকে হাইড করতে চান, এটা দিয়ে দেখা দিবেন। মূলত প্রজেক্টটা থাকবে হচ্ছে ক্লোন ভিডিও, ক্লোন ভিডিওর উপরে আপনি যদি হাইড আইডেন্টিটিটা ব্যবহার করতে চান সেটা করতে পারেন, এবং ওই ভিডিওর উপরে আপনি যে কোনো একটা নাম টেক্সট দিয়েও লোগো তৈরি করে এটার লোগো পজিশনটা দিয়ে দিবেন। আমি এখান থেকে দেখাই দিব এটা কিভাবে দিবেন। আসার পর আমি লোগোটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি, যেহেতু ইমেজ এটা তো আনলিমিটেড আপনার ডিউরেশন, এটা আপনি যতটুকু দিতে চান, যতটুকু ভিডিও এটার উপরে দিবেন। এখানে আসার পরে আমরা এখান থেকে এটা যদি সেভ মার্জিনটা যদি না থাকে তাহলে কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, ধরেন এটা নাই, তাহলে নিয়ে আসবেন কিভাবে, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সেভ মার্জিনটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন এই যে করে, ওকে? তো আমি এখান থেকে সেভ মার্জিনটাতে ক্লিক করলাম। এখানে একটা হচ্ছে টাইটেল সেভ মার্জিন এরিয়া আর একটা হচ্ছে অ্যাকশন সেভ মার্জিন এরিয়া। আমরা যদি এইটার কথা বলি, ভিতরের যেটা এটা হচ্ছে আমার টাইটেল সেভ মার্জিন, বুঝতে পারছেন তো? টাইটেল সেভ মার্জিন, মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে টাইটেল সেভ মার্জিন। দেন এটা কি, এটা হচ্ছে অ্যাকশন সেভ মার্জিন। এখন টাইটেল সেভ মার্জিনের মধ্যে আপনি কেন টাইটেলটা রাখবেন, অনেক প্লেয়ার আছে যেগুলো হচ্ছে, বা অনেক আছে সাইট আছে যেগুলোতে হচ্ছে টাইটেল যদি আপনার সেভ মার্জিনের ভিতরে না নেন, সেক্ষেত্রে ওই প্লেয়ার অথবা ওই সাইট থেকে ওই লেখাটা আপনার কাটা যেতে পারে। সেজন্য অ্যাডোবির থেকে আপনাকে একটা সেভ মার্জিন দিয়ে দিছে যে এই মার্জিনের ভিতরে আপনার লেখাগুলো রাখবেন, বিশেষ করে এই এরিয়ার মধ্যে উপরে থেকে এইটুকু, ধরেন আপনার ইউটিউবে আপনি প্লে করতেছেন, পোস্ট করতেছেন, তখন যাতে আপনার লেখাটা এখানে কাটা না যায়, সেক্ষেত্রে আপনি এই ভিতরে লেখাটা রাখবেন।
আর অ্যাকশন সেভ মার্জিন আপনার যে মেন যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা ধরে এই অ্যাকশন সেভ মার্জিনের ভিতরে আপনার যাতে ওই অবজেক্টটা থাকে সেটা আপনি এখান থেকে এই যে যাতে এটার বাইরে না যায় সেক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করবেন। এটা হচ্ছে সেভ মার্জিনের আপনার যে এখানে সেভ মার্জিন আছে সেভ মার্জিনের বিষয়টা। তো এখন আমি এখানে কেন সেভ মার্জিনটা নিলাম, সেভ মার্জিন নেওয়ার পরে আমি এখান থেকে আমার লোগোটা পজিশন দিব। এখানে ইফেক্টে আসি, মোশনে আসি, দেন হচ্ছে স্কেল। আমরা এখান থেকে বড় করে স্লাইড বাটন প্রেস করে বড় করে দেখব লোগোটা কোথায় থাকবে, যে কোনো একটা কর্নারে থাকবে। মাঝখানে থাকলে তো আমার যে অবজেক্ট থাকবে সেটাই তো দেখা যাবে না, তাই না? হ্যাঁ, এটা আমরা অপাসিটি কমায় দিয়ে ওয়াটারমার্ক দেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। মাঝখানে এটা এইভাবে আমরা দিতে পারি, এভাবে রাখতে পারি যাতে আমার ভিডিওটা কেউ কপি করতে না পারে। এবং ক্লায়েন্ট যদি পেমেন্ট না করে আপনার কাছ থেকে একটা ভিডিও চাই, ডেমো দেখতে চাই, তখন এইভাবে আপনি অপাসিটি কমায়ে আপনার লোগো বা নাম যেটা বা আপনার ফাইবার বা আপওয়ার্কে কাজ করতেছেন তাহলে সেটার আপনার ইমেজ নিয়ে সেটা ওয়াটারমার্ক এইভাবে অপাসিটি কমায় দিয়ে দিতে পারেন, যাতে ক্লায়েন্টের আবার দেখতেও আপনার মেন যে ভিডিওটা সেটা দেখতে যাতে প্রবলেম না হয় সেরকম একটা লেভেলে অপাসিটিটা আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর এখান থেকে আমি লোগো পজিশন যেহেতু দেখাচ্ছি, এখান থেকে লোগোর আমি একটা সাইজ দিব। এখন ক্লায়েন্ট যদি বলে যে না লোগোটা একটু বড় হবে, সেক্ষেত্রে আপনি বড় করে দিতে পারেন। আমি এখান থেকে এই যে অ্যাকশন সেভ মার্জিনের এখানে রাখলাম আমার লোগোটা। এখন যদি দেখি এটা আমি নিচে দিলাম। বিশেষ করে লোগো পজিশনের ক্ষেত্রে মাথায় রাখা উচিত যেটা রাইট সাইডে আপনার রাইট সাইড থেকে এটা লোগোটা রাখা উচিত, কারণ এটা লেফট সাইডের তুলনায় রাইট সাইডেরটা চোখে পড়বে প্রথমে। এটা হচ্ছে আপনার এখান থেকে ক্লায়েন্ট যদি বলে যে না আমার লোগোটা একটু বড় হবে এবং পাশে যাবে, সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী যেতে পারে, কিন্তু আপনার যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনার যেটা মানে স্ট্যান্ডার্ড, যেটা আপনার জানা থাকতে হবে সেটা হচ্ছে এই সেভ মার্জিনের মধ্যে আপনার এই লোগোটা রাখা উচিত। ঠিক আছে, এখন যদি ক্লায়েন্ট বলে যে না আমার লোগোটা একটু বড় হবে, একটু পাশে উপরে নিচে যাবে, সেক্ষেত্রে যেতে পারে। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেতে পারে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু সেভ মার্জিনের মধ্যে রাখা উচিত। এখন ক্লায়েন্ট যদি ধরেন বিটিভির লোগো তো উপরেও আছে, উপরেই তাই না, এই পাশে লেফট সাইডে, তো সেটা যদি ক্লায়েন্ট চায়, অনেক লোগো আছে লেফট সাইডে, কিছু করার নেই, এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে দিতে হবে। আপনার যে নিয়মের মধ্যে থাকতে হবে এরকম কিছু না। ঠিক আছে, লোগো পজিশনগুলো এইভাবে আপনি করে দিতে পারেন। এখন যদি প্লে করি ভিডিওর উপরে লোগোটা দেখা যাচ্ছে। ওকে, এগুলো দিয়ে আপনি লাইট করতে পারবেন, এই লাইট ইফেক্ট দিয়ে এটাকে অ্যানিমেশন করে দেখাতে পারবেন। একবার লাইটটা ডিফারেন্ট কালার এখান থেকে আপনার এই যে যেহেতু কি ফ্রেম আছে এক এক সময় এক এক কালার ব্যবহার করতে পারবেন। যেমন এখানে আমি এই কালার দিলাম, দেন হচ্ছে এখানে এসে আমি দিলাম হচ্ছে হোয়াইট কালার, এখানে এসে দিলাম হচ্ছে রেড কালার, এরকম দিলাম। হ্যাঁ, দেন এখানে আমার ইন্টেন্সিটি আছে এরকম, দেন না আমি এটাকে 0 রাখি প্রথমে, এরকম নর্মাল। দেন এখানে আসলো এটার ইন্টেন্সিটি বেড়ে বা কমে এরকম হয়ে গেল। তারপর আবার এখান থেকে ইন্টেন্সিটি আমি বাড়ায় দিলাম বা কমায় দিলাম। এভাবে আপনি একটা লোগোকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে দেখাতে পারেন। ঠিক আছে, বা লাইট ইফেক্ট কালার না দিয়ে যদি আপনি জাস্ট ইন্টেন্সিটি দিয়ে দেখেন, এটা দিয়ে আপনি করতে পারবেন। এখানে গ্লো দিতে পারবেন, লাইট মধ্যে যদি গ্লো দিতে চান দিতে পারবেন। এভাবে আপনার যে লোগোটা আছে লোগোটাকে অ্যানিমেশন করে দেখাতে পারেন। ওকে, আমরা যখন আফটার ইফেক্টে কাজ করব কিভাবে লোগোটাকে আপনি 3D করে রোটেট করবেন বা আপনি 3D করে এটাকে দেখাবেন, সেটা আপনি আফটার ইফেক্টের ক্লাসের মধ্যে দেখতে পারবেন। ওকে,
আমার শরীরটা আজকে খুবই টায়ার্ড, অনেক জার্নি করছি। তো আপনাদের কোনো কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেনে আনসার দিব, দেন হচ্ছে ক্লাসটা এন্ড করে দিব। অলরেডি বলে দিছি ক্লাস অ্যাসাইনমেন্ট কিভাবে হবে। ওকে, ভিডিওর মধ্যে অ্যাসাইনমেন্ট ইউজ করবেন। অ্যাসাইনমেন্টটা একটা ভিডিওর উপরেই রাখবেন, মাল্টিপল ভিডিও করার দরকার নেই। আপনি ওইটার মধ্যেই অ্যাপ্লাই করে